ভেবে দেখুন তো, একটা লাভ সং অথচ তাতে ভালোবাসার কথাই প্রায় নেই। আবার গল্পের নায়ক আছে, কিন্তু সে নিজেকে নায়কই মনে করে না। হ্যাঁ, আমরা কথা বলছি টি.এস. ইলিয়টের দ্য লাভ সং অফ জে. আলফ্রেড প্রুফ্রক নিয়ে। এই সে কবিতা, যা একাই আধুনিক সাহিত্যের মোড় ঘুরিয়ে দিয়েছিল। চলুন আজের কোড ভাঙা যাক। বিশ্বাস করা কঠিন, তাই না? যে কবিতাকে আমরা এখন একটা মাস্টারপিস বলি, সেটা বেরোনোর পর প্রায় সবাই ফেলে দিয়েছিল। দ্য টাইমস লিটারারি সাপ্লিমেন্টের একজন সমালোচক তো সরাসরি বলেই দিয়েছিলেন যে এলিয়টের এই সব খাপছাড়া চিন্তাভাবনার কোনো মানেই হয় না। তার ভাষায়, এগুলোর সাথে কবিতার কোনো সম্পর্ক নেই। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? কিভাবে এমন একটা প্রত্যাখ্যাত কবিতা সাহিত্য জগতে একটা বিপ্লব নিয়ে আসলো? কিভাবেই বা এটা আধুনিকতাবাদের অন্যতম গুরুত্বপূর্ণ লেখা হয়ে উঠল? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই রহস্যটাই খুঁজে বের করার চেষ্টা করব। তো চলুন কবিতার একেবারে ভেতরে ঢোকা যাক। আর কেন্দ্রবিন্দুতে কে আছে? জে. আলফ্রেড প্রুফ্রক, সেই আমাদের বক্তা, এই সফরের গাইড। কিন্তু মজাটা হলো, এই গাইড নিজেই তার নিজের তৈরি করা গোলকধাঁধায় হারিয়ে গেছে। এখানে এলিয়েট একটা দারুণ কৌশল ব্যবহার করেছেন, যাকে বলা হয় ড্রামাটিক মনোলগ। এর মানে কি? এর মানে হলো, এখানে কেউ আমাদের গল্প শোনাচ্ছে না, বরং আমরা যেন সরাসরি প্রুফ্রকের মনের ভেতরে ঢুকে পড়েছি, তার চিন্তার স্রোতে ভাসছি। তার সব ভয়, তার গোপন আকাঙ্ক্ষা, তার দ্বিধা, সব কিছু কোনো ফিল্টার ছাড়াই আমাদের সামনে চলে আসছে। এই একটা প্রশ্ন, শুধু একটা প্রশ্নই যেন প্রুফ্রকের পুরো চরিত্রটাকে ধরে ফেলে। আমি কি মহাবিশ্বকে বিরক্ত করার সাহস করি? ভাবা যায়? মানে, তার কাছে সামান্য একটা সামাজিক কাজ, ধরুন কারো সাথে কথা বলতে যাওয়া, সেটাও যেন মহাবিশ্বের নিয়ম ভেঙে ফেলার মতো একটা বিশাল ব্যাপার। এটা তার সোশ্যাল অ্যাংজাইটির একটা চরম পর্যায়। তার মনের অবস্থাটা ঠিক এই রকম একটা চক্রের মতো। সে একটা অন্তহীন লুপে আটকে গেছে। কোনো একটা কাজ করার আগে সে ১০০ বার ভাবে, ১০০ বার পরিকল্পনা পাল্টায়, কিন্তু শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্তই নিতে পারে না। সে ভাবে, আরে এখনও তো অনেক সময় আছে, কিন্তু সেই সময়টা আসলে শুধু নিষ্ক্রিয়তা আর দ্বিধার মধ্যেই শেষ হয়ে যায়। আর এই লাইনটা তো অসাধারণ। আমি আমার জীবন মেপেছি কফির চামচ দিয়ে। এটা একটা দুর্দান্ত মেটাফোর। মানে, তার জীবনটা বড় কোনো মাপে মাপা নয়, কোনো বড় অর্জন, কোনো বড় ঘটনা নেই। আছে শুধু কফির চামচের মতো ছোট ছোট অর্থহীন একঘেয়ে রুটিন, দিনের পর দিন একই আনুষ্ঠানিকতা। এখন প্রশ্ন হল, তার এই নিষ্ক্রিয়তার কারণটা কি? এর মূলে আছে গভীর নিরাপত্তাহীনতা। তার সারাক্ষণ মনে হয়, এই বুঝি সবাই তার মাথার টাক নিয়ে কথা বলছে, বা তার সরু হাত পা নিয়ে হাসাহাসি করছে। আর এই বিচার বা জাজমেন্টের ভয় থেকে বাঁচতে সে কি করে? সে প্রতিদিন একটা মুখোশ পরে নেয়, একটা তৈরি করা মুখ, যা দিয়ে সে তার আসল আমিটাকে লুকিয়ে রাখে। আচ্ছা, এবার কবিতার সবথেকে বড় প্যারাডক্স বা বিরোধাভাসটার দিকে নজর দেয়া যাক। নাম তো লাভ সং, অথচ ভালোবাসার কোনো প্রকাশই নেই। প্রুফ্রক মানুষের সাথে, বিশেষ করে নারীদের সাথে সংযোগ স্থাপনের জন্য ছটপট করে, কিন্তু তার ভয়টা একটা অদৃশ্য দেয়ালের মতো তাকে আটকে রেখেছে। তাই সে দূর থেকে শুধু দেখে যায়। আর কি দেখে? পুরো মানুষটাকে নয়, বরং তাদের শরীরের কিছু খণ্ডিত অংশ। এই বিচ্ছিন্ন দৃষ্টি আসলে আধুনিক জীবনেরই একটা প্রতিচ্ছবি। এই লাইনটা খেয়াল করুন, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রুফ্রক কিন্তু কোনো নারীকে মানুষ হিসেবে দেখছে না, সে দেখছে কিছু বিচ্ছিন্ন অঙ্গের সমষ্টি হিসেবে। যেমন এখানে বলছে, ব্রেসলেট পরা সাদা ও নগ্ন বাহু, শুধু হাত। এই যে বিচ্ছিন্ন করে দেখার ভঙ্গি, এটাই প্রমাণ করে যে সে আসলে অন্যদের সাথে সত্যিকারের কোনো সংযোগ স্থাপন করতে কতটা অক্ষম। তবে তার মনের গভীরে একটা ফ্যান্টাসি কিন্তু কাজ করে। সে কল্পনা করে, যদি কোনো দিন সে সব ভয় ভেঙে তার মনের কথাটা বলতে পারত, সেটা কেমন হতো? সেটা হতো যেন ল্যাজারাসের মতো মৃত্যু থেকে ফিরে আসা। এখানে এলিয়েট বাইবেলের একটা বিখ্যাত ঘটনার দিকে ইঙ্গিত করছেন, যাকে বলে এলিউশন। ব্যাপারটা একবার ভাবুন, কি অসাধারণ একটা কন্ট্রাস্ট। একদিকে সে নিজেকে ভাবছে লাজারাস, যে মৃত্যু থেকে ফিরে এসে মহাবিশ্বের সব রহস্য ফাঁস করে দেবে। আর ঠিক তার পরেই সে ভয় পাচ্ছে যে তার এই বিশাল ঘোষণার উত্তরে হয়তো সে শুনবে, ও, আমি তো এটা মিন করিনি। কি তুচ্ছ একটা জবাব! এই ভয়টাই দেখিয়ে দেয় যে সে ব্যর্থতাকেই তার নিয়তি বলে ধরে নিয়েছে।
তো এতক্ষণ আমরা প্রুফ রকের ব্যক্তিগত মানসিক জগতের ভেতরে ছিলাম। চলুন এবার একটু জুম আউট করে সেই সময়ের পুরো চিত্রটা দেখি, মানে বিংশ শতকের শুরুর দিককার সাংস্কৃতিক পরিবেশটা কেমন ছিল। আসলে প্রুফরকের এই একাকিত্ব বা বিচ্ছিন্নতা শুধু তার একার সমস্যা ছিল না, এটা ছিল গোটা একটা যুগের প্রতিচ্ছবি। আর এই যুগটাই হলো মডার্নিজম। তখন শিল্প, শহর, টেকনোলজি সবকিছু খুব দ্রুত পাল্টাচ্ছিল। তাই শিল্পীরাও আর আগের মতো সুন্দর গোছানো ছবি বা কবিতা তৈরি করছিলেন না। তারা এমন শিল্প তৈরি করতে চাইলেন যা এই নতুন, জটিল আর যান্ত্রিক পৃথিবীর আসল রূপটাকে তুলে ধরতে পারে। এলিয়াট এই কাজটা কিভাবে করলেন? তিনি ব্যবহার করলেন খণ্ড খণ্ড ছবি বা ইমেজ। যেমন এখানে দেখুন, জানালার কাচের ওপর বিড়ালের মতো হেঁটে বেড়ানো হলুদ ধোঁয়া, বা দেয়ালে পেন দিয়ে আটকে রাখা স্থির চোখ, অথবা একলা মানুষেদের পাইপের ধোঁয়া। এই বাইরের দৃশ্যগুলো আসলে কি? এগুলো আসলে প্রুফ রকের ভেতরের খণ্ডিত, বিচ্ছিন্ন মনেরই প্রতিচ্ছবি। সাহিত্যে এই কৌশলটাকে বলা হয় অবজেক্টিভ কোরিলেটিভ। আর কবিতার প্রথম লাইনটা, ওটা তো ছিল রীতিমতো একটা বোমার মতো। সাধারণত কবিতায় সন্ধ্যা মানেই তো সুন্দর, শান্ত একটা ব্যাপার, কিন্তু এলিয়ট কিসের সাথে সন্ধ্যার তুলনা করলেন? অপারেশন টেবিলে অজ্ঞান করে রাখা একজন রোগীর সাথে। শকিং, তাই না? এই একটা লাইন দিয়ে তিনি কবিতার পুরনো সব রোম্যান্টিক ধারণা ভেঙে চুরমার করে দিলেন, আর দেখিয়ে দিলেন আধুনিক জীবনের অসুস্থ, অসার রূপটাকে। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু আসল প্রশ্নটা হল, ১০০ বছরেরও বেশি সময় পরেও প্রুফরকের এই অনুভূতিগুলো আমাদের কাছে কেন এত চেনা চেনা লাগে? এর কারণটা খুব সহজ। প্রুফরকের মূল সমস্যাটা হল আত্মমর্যাদার অভাব। সে নিজেকে এতটাই তুচ্ছ ভাবে যে সে তার নিজের জীবনের গল্পের হিরো হওয়ার কথাই ভাবতে পারে না। আর এই ব্যাপারটা সবচেয়ে পরিষ্কারভাবে ফুটে ওঠে যখন সে নিজেকে শেক্সপিয়ারের বিখ্যাত চরিত্র প্রিন্স হ্যামলেটের সাথে তুলনা করে। সে সরাসরি বলে, না, আমি প্রিন্স হ্যামলেট নই, আর হওয়ার জন্য জন্মায়নি। দেখুন, হ্যামলেটও কিন্তু দ্বিধায় ভুগেছে, কিন্তু শেষ পর্যন্ত সে একটা অ্যাকশন নিয়েছিল, যদিও তার পরিণতি ট্র্যাজিক ছিল। প্রুফরক তো নিজেকে সেই অ্যাকশন নেওয়ার যোগ্যই মনে করে না। হিরো হওয়া তো অনেক দূরের কথা, সে নিজেকে জীবনের মঞ্চে একজন সাইড ক্যারেক্টার হিসেবে দেখে, যার ভূমিকা খুবই সামান্য, প্রায় নেই বললেই চলে। আর এখানেই আসে তার সেলফ অ্যাসেসমেন্টের শেষ পেরিকটা। সে নিজেকে শুধু একজন সহকারী চরিত্র হিসেবেই দেখে না, মাঝে মাঝে তার নিজেকে প্রায় হাস্যকর বা বোকা বলেও মনে হয়। ভাবুন, তার আত্মসম্মানবোধ ঠিক কতটা তলানিতে গিয়ে ঠেকেছে। আসলে শেষ পর্যন্ত প্রুফরেকের এই লড়াইটা আমাদের সবার লড়াই। আমরা সবাই মানুষের সাথে জুড়তে চাই, কিন্তু রিজেকশনের ভয় আমাদের পঙ্গু করে দেয়। একদিকে সংযোগের একটা সুন্দর স্বপ্ন, আর অন্যদিকে বাস্তবের কঠিন ভয়। এই দুইয়ের মধ্যে যে দ্বন্দ্ব, সেটাই এই কবিতাকে আজও এত প্রাসঙ্গিক করে রেখেছে। কবিতাটা শেষ হয় একটা অদ্ভুত ভুতুরে লাইন দিয়ে, যতক্ষণ না মানুষের কণ্ঠস্বর আমাদের জাগিয়ে তোলে এবং আমরা ডুবে যাই। লাইনটা আমাদের একটা গভীর প্রশ্নের মুখে ফেলে দেয়। আমাদের ভেতরের স্বপ্নের জগৎ আর বাইরের বাস্তবতার জগতের মধ্যে হয়তো একটা সূক্ষ্ম রেখা আছে। যখন বাস্তবতার, মানুষের গলার আওয়াজ আমাদের সেই স্বপ্ন থেকে জাগিয়ে দেয়, তখন কি আমরা বেঁচে উঠি, নাকি আসলে ডুবে যাই? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম।